স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকছি আপনাদের সাথে। দর্শক, আজকে আলোচনা করব বিপর্যস্ত ক্রিকেট বোর্ড নিয়ে। কেন বলছি বিপর্যস্ত ক্রিকেট বোর্ড? কেন না আলোচনার আজকে আসলে ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কিছু আলোচনার আছে, অনেক অস্থিরতা চলছে ক্রিকেট অঙ্গনে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এই জন্য কিন্তু আজকে দুজন বিশেষ অতিথি আছেন আমার সঙ্গে স্টুডিওতে। আমার সঙ্গে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আমার ডান দিকে আছেন, এবং আমার বাম দিকে আছেন সিনিয়র সাংবাদিক শামীম চৌধুরী। আপনাদের দুজনকে আমাদের শোতে স্বাগতম। দর্শক, এ পর্যায়ে আমরা আজকে যেটা বলছিলাম আপনাদেরকে আলোচনা করব ক্রিকেটের ভেতর এবং বাইরে নানা বিষয় নিয়ে। গত কিছুদিনে কিন্তু বিসিবিতে নানা বিতর্কের জন্ম হয়েছে। এফডিআর ট্রান্সফার, বিসিবির দুর্নীতি তদন্তে দুদকের হানা, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ডিপিএলও কিন্তু ক্রিকেটারদের আচরণ নিয়ে অনেক কথা উঠেছে। এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। তবে তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই যে আসলে কি কি চলছে ক্রিকেট অঙ্গনে। হঠাৎই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এফডিআর এর অর্থ অন্য ব্যাংকে স্থানান্তর, বাংলাদেশ দলের পারফরমেন্স, দুদকের হানা, এসব কারণে মানুষের হাসি ঠাট্টায় পরিণত হয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। তাছাড়াও বিসিবির বর্তমান পরিচালকদের মধ্যেও তৈরি হয়েছে একাধিক গ্রুপিং, যা নিজ মুখেই স্বীকার করেছেন সভাপতি ফারুক আহমেদ। যারা দেশ ত্যাগ করেননি তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আপনি যদি বলেন যে গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ, মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন, আমাদের দুজন কিন্তু নতুন, আর দ্য হোল সেটআপ ইজ দ্য সেম। আমি কারো চাকরি নেইনি। অন্যদিকে পরিচালকরাও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এসব। তাদের মতে বিসিবির নির্বাচন ঘিরে এমন ঘটনা ভাবমূর্তি নষ্ট করছে। দুটো গ্রুপ থেকে সই হয়, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটা বিসিবি বোর্ড ডাইরেক্টরস গ্রুপ। সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে, তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন, তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। 6 মাসে 10 জন ডিরেক্টর কাজ করছে, ওইটাও তো আপনি দিবেন যে প্রেসিডেন্ট নতুন এসেছেন, হ্যাঁ, ওনারও এক্সপিরিয়েন্সের ব্যাপারে সবকিছু নিয়ে একটা টাইম যাচ্ছে। এদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও মুখ খুললেন এসব বিষয়ে। দায় দেখছেন সবার। একটা হাস্যকর একটা পাত্র হয়ে গেছে। আমার মনে হয় যে এত বেশি নেগেটিভ নিউজ, আপনি যদি দেখেন অনলাইনে গেলেই বিভিন্ন নিউজে গেলে দেখা হলো যে বিভিন্ন রকম নেগেটিভ নিউজ আছে, বাট এটা মানে খুবই ভালো কিছু না। বিসিবির সাবেক পরিচালকরাও বিষয়গুলো দেখছেন আস্থার সংকট হিসাবে। তাদের কাছে মাঠের পারফরমেন্স থেকে বাইরের ঘটনায় বেশি প্রাধান্য পাচ্ছে বলেন সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। পারসেপশন তৈরি হচ্ছে ক্রিকেট বোর্ডে এই দুর্নীতি চলে, অনিয়ম চলে, একজন আরেকজনের পক্ষে বিপক্ষে যেসব কথাগুলো বলতেছে, তাহলে এখান থেকে যদি দর্শকরা মুখ ফিরে নেয় বা যদি স্পন্সররা মুখ ফিরে নেয়, তাহলে ক্রিকেটটা কোথায় গিয়ে দাঁড়াবে? ক্রিকেটে খেলার চেয়ে ধুলায় উঠছে বেশি, যা বহির্বিশ্বের কাছেও হয়ে উঠছে হাসির খোরাক। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটা আসল প্রতিবেদনে দেখছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক কর্মকাণ্ডে হতবাক ক্রীড়া সংশ্লিষ্টরা। বিসিবিতে নানান মতের কারণে দেখা দিয়েছে আস্থার সংকট। অনেকেই বর্তমান বোর্ডকে আখ্যা দিচ্ছেন নানা বিশেষণে। সাবেকরাও এইসব বিষয়ে মুখ খুলেছেন। আমার সঙ্গে কিন্তু একজন সাবেক ক্রিকেটার আছেন, ইশতিয়াক আহমেদ। শুরুতে আপনার কাছে আসতে চাই যে আসলে নানা বিষয় নিয়ে বিসিবিকে নিয়ে অনেক কথা হচ্ছে, মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের আসলে যে ঘটনাগুলো সেগুলোকে কেন্দ্র করে বিসিবি বারবার আলোচনায় উঠে আসছে। কি বলবেন আসলে? ধন্যবাদ পিঙ্কি। ওয়েল, আমার মনে হয় বিকজ বিসিবি ইজ দ্য রিচেস্ট বোর্ড ফেডারেশন এবং দি অনলি স্পোর্ট যেটা নাকি এমন একটা পর্যায়ে যে ইট ইজ কনসিডার্ড টু বি দ্য নাম্বার 1 স্পোর্ট অলসো ইন বাংলাদেশ, এবং ইন্টারন্যাশনালি সবচেয়ে বেশি ফলো করা হয় ক্রিকেট। অনেক এক্সপেকটেশনস আছে ফ্রম দ্য ক্রিকেটার্স অ্যান্ড দ্য ক্রিকেট বোর্ড। তো যেই জন্য আমার মনে হয় টেনশন বেশি পাবলিকের, এবং যে কারণে আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে একটু প্রয়োজনের বেশি একটু চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমার মনে হয় না যতটা বিসিবি
করেছে তার থেকে একটু বেশি আমার মনে হয় নেগেটিভ একটা পার্সপেক্টিভ কিংবা পারসেপশনস দেওয়া হচ্ছে about BCB. We should not forget that see এই বোর্ডটা used to be run by 25 or 26 directors, something like that. এখন this is functioning with only 10 directors. You know, I'm not defending anybody of the board by what I'm saying, because you have to admit যে আমি একটা ডিরেক্টর 3টা কমিটির কাজ করতে পারে না, যতটুকু হচ্ছে ততটুকুই কত হচ্ছে ওভারবার্ডেন আমি মনে করি, কিন্তু যতটুকু হচ্ছে আমার ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল বেটার। হয়তো বা আমার মনে হয় কোঅর্ডিনেশন বিটুইন দি বোর্ড মেম্বার্স যতটা হওয়া উচিত ততটা না, বিকজ ইটস এ টিম গেম। আমরা 11টা প্লেয়ার মিলে মাঠে যাই টু প্রডিউস এ রেজাল্ট, এখানেও কিন্তু ইট ইজ এ টিম গেম। আমার মনে হয় না যে সেই কোঅর্ডিনেশনটা সেই সিনক্রোনাইজেশনটা হচ্ছে। ইয়েস, যেরকম সো কল্ড ফান্ড ট্রান্সফার, হ্যাঁ এটা একটা ব্যাংকের এফডিআর ইনক্যাশ করে আরেকটা ব্যাংক নিয়ে যাওয়া হচ্ছে। ফান্ড ট্রান্সফার, it is one makes it sound as if something gross mistake has been done. আমার মনে হয় যে ডিসিশনটা নেওয়া হয়েছে হয়তোবা যে ব্যাংকে রাখা হয়েছে সে ব্যাংকটা উইক ব্যাংক। ইউ আর আ ব্যাংকার অলসো, আই এম শিওর ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কিছু কিছু ব্যাংক ছিল হয়তোবা কন্ট্রোভার্সিয়াল, এফডিআর রেটের জন্য আসলে সেটা ট্রান্সফার করা হয়েছে, সো দ্যাট ওয়াজ আ গুড রিজন। কিন্তু হয়তোবা যে প্রসিজারটা ফলো করা হয়েছে সেখানে কিছু প্রশ্ন থাকতে পারে। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে আসবো। আমার সঙ্গে একজন সিনিয়র সাংবাদিক আছেন, শামীম চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। ইশতিয়াক ভাই যেটা বললেন যে আসলে যতটুকু না সমালোচিত হওয়া উচিত তার থেকে বেশি সমালোচিত করার চেষ্টা করা হচ্ছে। যেমন ফান্ড ট্রান্সফারটা আমি একটু পরে আসতে চাচ্ছিলাম, যেহেতু ভাইয়া উঠালোই, এটা নিয়ে একটু কথা না বললেই না। একক ডিসিশনে কি আসলে ফান্ড ট্রান্সফার হতে পারে? এত বড় একটা ফান্ড ট্রান্সফার যেখানে বোর্ডের অন্য মেম্বাররাও কিন্তু এটা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। দেখুন, ইশতিয়াক ভাই কিন্তু একটা দারুণ পয়েন্ট আউট করেছে, সেটা হচ্ছে আসলে ক্রিকেট বোর্ডে যেমন মাঠে খেলবেন আপনার একটা টিম এক গেম থাকে, আপনি যে বোর্ড পরিচালনা করেন সেখানে একটা টিম ওয়ার্কের প্রয়োজন হয়। এই টিম ওয়ার্কটা আসলে ক্রিকেট বোর্ডে আছে কি না আপনি খেয়াল করে দেখবেন যে এখন যে ক্রিকেট বোর্ডটা এটা কিন্তু একটা বিপ্লবী সরকারের একটা বোর্ড। দ্যাট মিনস আপনি আগে যে বোর্ডটা ছিল 25 সদস্য বিশিষ্ট, যারা নির্বাচিত হয়ে আসছিলেন তারা রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসছিলেন, এবং ওই তখন যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তিনি রাজনৈতিক সুবিধাভোগীদের তালিকায় এত একটা ভালো একটা অবস্থানে ছিলেন যে উনি যেটা বলতেন ওনার কথা শুনতে সবাই বাধ্য ছিল। কিন্তু এখন অবস্থাটাকে প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ, পরিবর্তিত। সে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ক্রিকেট বোর্ডে একটা কোরাম তৈরি করার জন্য 10 সদস্যের একটা পরিচালনা পরিষদ এখন বহাল আছে। যেই 10 সদস্যের পরিচালনা পরিষদের মধ্যে শুধুমাত্র 2 জন হচ্ছে নতুনভাবে আসছে জাতীয় ক্রীড়া পরিষদ কোটা থেকে, যারা হচ্ছে বিগত সময় ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলেন না, কোনো কালেই ছিলেন না, এবং এই যে নির্বাচন করে আসেন নাই বা বিগত সরকারের তারা সুবিধাভোগী কেউই নন। আচ্ছা, সেই কারণে হচ্ছে কি আপনি বর্তমানে যে তাদের ওই 2 জন ছাড়া যে 8 জন, তারা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তারা একটা জোট, এবং এই 2 জন একটা জোট। আপনিও বলতে যাচ্ছেন যে আসলেই গ্রুপিং হচ্ছে? হ্যাঁ, এবং গ্রুপিংটা এত চরমে আপনি খেয়াল করে দেখেন। আপনি বোর্ড প্রেসিডেন্ট, উনি হচ্ছে আপনি যে বর্তমান কনস্টিটিউশন তো খেয়াল করবেন, কনস্টিটিউশনের একটা ধারা আছে 13.2 এই একটা ধারা আছে, তো স্পষ্ট করে আছে সেখানে বোর্ড প্রেসিডেন্টের ক্ষমতাটা এত বেশি দেওয়া হয়েছে। এখানে কিন্তু ক্রিকেট বোর্ডের যে সর্বশেষ যে গঠনতন্ত্রটা, বিশেষ করে আপনি আপনার 2017 থেকে যে গঠনতন্ত্র সংশোধনী হয়েছে বা 2013 থেকে আরো আগে ব্যাক থেকে বলি, এখানে পর্যায়ক্রমে বোর্ড প্রেসিডেন্টের ক্ষমতাকে এত বেশি করা হয়েছে যে বোর্ড সভাপতি যদি মনে করেন বোর্ডের কোনো কিছু অনুমোদন ছাড়া উনি অবহিত করেও উনি নিতে পারেন, তিনি ডিসিশন নিতে পারেন। এবং আপনি খেয়াল করে দেখেন, যদি ফারুক ভাই কোনো কাজ করে থাকেন সেটাকে আপনি ওই গঠনতন্ত্রের ওই ধারা লঙ্ঘিত হয়েছে বলতে পারবেন না, পরিষ্কার করা আছে এখানে। এবং এমনও আছে, ধরেন আপনি এখানে কোরাম হইল না বা বোর্ড মিটিংয়ে একটা জিনিস উত্থাপিত হইল না, বোর্ড প্রেসিডেন্ট একক ক্ষমতা বলে এটা অনুমোদন নিজে করে নিয়ে পরবর্তী বোর্ড সভায় এটা মৌখিকভাবে আপনি খেয়াল করে দেখেন। আমি বিসিবির মিনিটস পেপারগুলো মানে খুলে দেখলাম, যেহেতু আমার একটা প্রচন্ড রকমের একটা আছে নেশা যে ফ্রম 98 থেকে ক্রিকেট বোর্ডের সকল কাগজপত্র সংরক্ষণ আমি করার চেষ্টা করি। সেখানে কিন্তু 21শে আগস্ট যেদিন আপনার ফারুক ভাই দায়িত্ব নিয়েছেন সেই দিনই কিন্তু আপনার এই পরিচালক মিঠু ভাই, চিফ টেকার রহমান মিঠু ভাইয়ের প্রস্তাবে কিন্তু ওইখানে সাইনিং অথরিটি নতুন হয়েছেন হচ্ছে ফাহিম সিনহা। আগে কিন্তু সাইনিং অথরিটি ছিল মাহবুব ভাই এবং হচ্ছে ডক্টর মল্লিক যেহেতু আপনি পদত্যাগ করেছে বিদেশে চলে গেছেন, ওনার জায়গাটা আসছে ফাহিম সিনহা, এবং
ওনাকে কিন্তু এই সাইনিং অথরিটি দেওয়া হয়েছে এবং এই ক্রিকেট বোর্ডের যে সাইনিং অথরিটিগুলো দুইজন হচ্ছে সিও এবং আপনার যে ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটি অর্থাৎ ফিনান্স ম্যানেজার যে উনি আর হচ্ছে দুইজন হচ্ছে ক্রিকেট বোর্ডের দুই ডিরেক্টর হচ্ছে মাহবুব ভাই এবং ফাহিম ভাই। এখন যদি বলা হয় যে ওই ক্রিকেট বোর্ডের এই বিষয়টা অনুমোদনের জন্য কারো মতামত নেয়নি, আমি কি করে বলবো? আপনি সাইন করছেন কারা? পরিষ্কার কিন্তু এখানে আছে যে আপনি যতই ব্যাখ্যা দেন না কেন, আমি না বুঝে না জেনে আমি সাইন করবো কেন? নিশ্চয়ই আমি নোট দিয়ে দিব যে এখানে আপত্তি আছে, আমি দিব না। এবং খেয়াল করে দেখেন ফারুক ভাই কিন্তু ইন্ডিকেট করেছে একটা ব্যাংকের কথা যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই গত 10 বছরে একটি টাকা লভ্যাংশ ক্রিকেট বোর্ডকে দেয় না। এই ব্যাংকে আমি টাকা রাখবো কেন? আমি সেখানে এত বড় একটা অ্যামাউন্ট রাখছি, সে আমি একটা টাকা বেনিফিট পাচ্ছি না, তো লাভ কি? উনি কিন্তু খেয়াল করে দেখবেন উনি একটা চার্ট দিয়েছে, যেই চার্টে উনি গ্রিন জোনের কথা উল্লেখ করেছে, গ্রিন জোনের ব্যাংকেও কিন্তু টাকা ট্রান্সফার করেছে। জনতা ব্যাংক ছিল হচ্ছে সবচেয়ে বড় খেলাফি, যেই জনতা ব্যাংক থেকে আপনার ঠিক এই সরকার পতনের আগে 24,000 কোটি টাকা একটা বিশেষ কোম্পানিকে লোন দেওয়া হয়েছে এবং সেই টাকাটা পাবে কিনা আদৌ কখনো বলাও যাচ্ছে না। আপনি সেই ব্যাংকে থেকে টাকা আপনি সরাবেন না, সেই ব্যাংকে টাকা তো অন্য ব্যাংকে ট্রান্সফার করবেনি, এটা তো খুবই। আর যেই দুটো ব্যাংকের নামটা বলা হচ্ছে মধুমতি ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক, সম্ভবত হ্যাঁ মেঘনা ব্যাংক, আপনি খেয়াল করে দেখেন মেঘনা এবং এই দুটো ব্যাংক কিন্তু ক্রিকেট বোর্ডকে স্পন্সর করেছে এবং তারা ভবিষ্যতে আরো কিছু করবে বলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই যে প্রবলেম্যাটিক ব্যাংকও না, ইয়েস, এবং আপনি খেয়াল প্রবলেম্যাটিক ব্যাংকও না, যেটা ইস্তেক ভাই বলে, উনি তো একটা নাম করা ব্যাংকার ছিলেন, উনি এনসিসি ব্যাংকের অনেক বড় পোস্টে উনি চাকরি করেছেন, আমরা ওনাকে ব্যাংকার হিসেবেই চিনি, সেইভাবে ক্রিকেটারের বাইরেও ওনারই পরিচয়টা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে সেই আপনি এই দুটো ব্যাংকে ট্রান্সফার করেছেন কেন এবং ভালো রেটটা পাচ্ছেন আপনি। দ্বিতীয় হচ্ছে আপনি 7.5 থেকে 11.5 গেছেন, অর্থাৎ 4% যদি লভ্যাংশ থাকে আপনার বছরে এন্ডে আপনার কত টাকা যোগ হবে এটাও খেয়াল করতে হবে। এবং তারা স্পন্সর করছে তাদের কারণে কিন্তু। তাহলে এইটাকে আমরা বলতে পারি শামীম চৌধুরী যে এতদিন যে টাকাগুলো যে অন্য ব্যাংকে রাখা হয়েছিল এটা কি তাহলে কোনো ব্যক্তির স্বার্থে রাখা হয়েছিল? না, এটা সবসময় এটাই হয় যে আলোচনাগুলো এইভাবে হয়। ধরেন ক্রিকেট বোর্ডের একটা কোর গ্রুপ আছে যারা সাধারণত ব্যাংকের সাথে কথা বলে তারা আপনি টাকাটা রাখে, হয়তো তখন রেটটা ভালো ছিল না, হয়তো এখানে অন্য কোনো কিছু আছে। এখানে ক্রিকেট বোর্ডের টাকাটা এত বেশি যে আপনি ধরেন আইসিসি থেকে ক্রিকেট বোর্ড বছরে শুধু টেস্ট ফান্ড থেকে $27.62 মিলিয়ন পায়। দ্যাট মিনস হচ্ছে প্রতি বছরে ক্রিকেট বোর্ড শুধু আইসিসি টেস্ট ফান্ড থেকে 321 কোটি টাকা পায়। এটা ছিল এই চক্রে কম, এর আগের চক্রে ছিল $32 মিলিয়ন। ক্রিকেট অস্ট্রেলিয়াও যে টাকা পায় বাংলাদেশ সেই টাকা পায়, কেন ইমাজিন? এবং এই টাকার দিকেই কিন্তু আপনার খুব ভালো দৃষ্টি নাই। এই টাকাটা কিভাবে, এইটা 16টা ক্রিকেটারের পারফরমেন্সে 15টা ক্রিকেটারের পারফরমেন্সে এই টাকাটা আপনি আসে, কিন্তু এই টাকাটা ব্যয় হয় কোন খাতে? আপনি কোন খাতে ব্যয় হচ্ছে এটা ঠিক। এই বিষয়ে আসলে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। এবার সমালোচনায় মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অর্থ ব্যবস্থাপনায় অভিযোগের জবাবে তার স্পষ্ট বক্তব্য, সবই বিসিবির উন্নয়নের স্বার্থে করেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল 120 কোটি টাকা সরিয়েছেন বিসিবি সভাপতি, কিন্তু বাস্তবে সংখ্যাটি প্রায় 250 কোটি। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সঞ্চয় সরিয়ে দেশের 14টি গ্রিন ও ইউলোজনের নিরাপদ ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এই উদ্যোগে শুধু ঝুঁকি কমেনি, বেড়েছে আয়ও, সঙ্গে মিলেছে নতুন স্পন্সরশিপ এবং অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি। আমরা তো একটা নতুন দেশে আসলাম, তখন আমরা জানি ব্যাংকিং সেক্টরটা কতটা ভালনারেবল ছিল এবং ওখান থেকে অনেক ব্যাংক রেড জোন, অনেক টাকা অস্ত্রভর বিদেশে চলে গেছে। তখন আমি চিন্তা করলাম যে ক্রিকেট বোর্ডের টাকাগুলো কেমনে প্রথমে সেভ করা যায়। ফার্স্ট ইন্টেনশন ওয়াজ ফ্রম রেড জোন টু গ্রিন এন্ড ইয়েলো জোনে যাওয়া। শুধুমাত্র এটাই উদ্দেশ্য ছিল না, তার সাথে ছিল হলো গিয়ে আপনার ইন্টারেস্ট রেট। আমার কাছে মনে হয়েছে এখান থেকে কিছু টাকা ড্রেন হয়। অভিযোগ উঠেছে বোর্ড পরিচালকদের অনুমতি ছাড়াই অর্থ সরানোর। তবে বিসিবির দাবি, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সহ দায়িত্বশীল কর্মকর্তাদের সম্মতিতেই সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়া। কথা এসছে যে এটা আসলে বোর্ডে কেউ জানে না, এটাও মিথ্যা কথা। কেননা আমি বোর্ডের সিগনেটারি না এখনো। আমার বোর্ডের সিগনেটারি ফাইন্যান্সের যে চেয়ারম্যান আছেন ফাহিম সিনা এবং স্ট্যান্ডার্ড পার্টির চেয়ারম্যান সিনিয়র ডিরেক্টর মাহবানা, ওনারা সিগনেটারি। ফারুক আহমেদের অভিযোগ, তিনি বিসিবির সভাপতি থাকলে অনেকে তাদের ব্যক্তি স্বার্থে কাজ করতে পারছেন না, আর সেজন্যই তার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। নিশ্চয়ই, তা আসলে আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ফারুক আহমেদ দাবি করেছেন ইস্তেক আহমেদ যে তিনি থাকলে অনেকেই ব্যক্তি স্বার্থতে আসলে আঘাত আসছে, যার জন্য তার ব্যাপারে অনেক ধরনের রুমার্স ছড়ানো হচ্ছে।
আসলে ফারুক আহমেদকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, কি বলবেন? সামনে নির্বাচনও আছে। না, আমি ওটা বলতে পারবো না এক্স্যাক্টলি যে কারা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিংবা কারা কারা আছে যে তাদের নিজস্ব সেলফ ইন্টারেস্ট আছে অ্যান্ড হি ইজ কামিং ইন দ্য ওয়ে, সেটা আমার না জেনে আমার বলাটা ঠিক হবে না। তবে অনেক কিছু তার প্রেসিডেন্ট থাকাকালীন যেরকম বিপিএলে আমার মনে হয় যে প্লেয়ারদের নন পেমেন্টের যে ইস্যুটা, পার্টিকুলারলি রাজশাহী, দুরন্ত রাজশাহী যে মালিক এসে দুর্বার রাজশাহী, এইটা আমার মনে হয় ইট লিভস আ ব্যাড টেস্ট ইন দ্য মাউথ, এবং এইটা ইন্টারন্যাশনালি খুব একটা খারাপ আমার মনে হয় ইম্প্যাক্ট পারসেপশন হয়েছে বিসিবির, এবং অস্বীকার করার কোনো উপায় নেই। সিন্স হি ইজ দ্য বিসিবি প্রেসিডেন্ট, হি হ্যাজ টু শোল্ডার রেসপন্সিবিলিটি, হি হ্যাজ টু টেক দ্য ব্লেম যেটা হয়েছে। ইয়েস, বিকজ সে বলেছিল দ্য বেস্ট এভার বিপিএল হবে। অন দ্য কন্ট্রি আমার মনে হয় দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল বিপিএল এভার। I'm not saying that he is directly responsible for this, but being the BCB president, you have to shoulder the responsibility and say that na eta hoyeche, eta amader boro bhul. Ebong where is this man je this Rajshahi team er je owner chilo, where is he? এত বড় দুঃসাহস যে গভর্নমেন্টের ইসের পরেও হি হ্যাজ নট মেড দ্য পেমেন্ট, এবং প্লেয়াররা মনে হয় তার এগেনস্টে কোনো একটা ইয়ে করবে। তো এটা এত দূর পর্যন্ত গড়াবে কেন? তারপরে আমার মনে হয় যে শাহেদ আফ্রিদি পেমেন্টটা নিয়েও একটা ইয়ে হচ্ছে। দিস আর থিংস আমার মনে হয় বিসিবির এখানে একটা ল্যাক অফ ইয়ে রয়েছে। এটা আমি আই অ্যাজ আ ফ্যান, ক্রিকেট ফলোয়ার, লেজিট যদি কোনো তার এগেইনস্টে অ্যালিগেশন থাকে তাহলে এটা আমার মনে হয় একটু আন্তরিকতার একটু অভাব ছিল, আই উড সে। আই মিন এই ব্যাপারে আপনি কি বলবেন? ইস্তিয়াক ভাই যেটা বলছে, আমি মানে এটার সঙ্গে মোটেই দ্বিমত পোষণ করব না। ফারুক ভাইয়ের যেমন বিপিএল এ কিছু সাফল্য আছে, যেমন এক সিজনে 13 কোটি টাকা, আপনি যেটা ইন্ডিকেট করেছেন সেটা হচ্ছে বিপিএল এর আরো ভালো উইকেট ছিল, ভালো খেলা হয়েছে। হিয়ার উই নট ক্রিটিসাইজিং হিম ফর দ্য সেক অফ ক্রিটিসাইজিং। আমি বলছিলাম যে জিনিসটা নেগেটিভ একটা পারসেপশন হয়েছে, আমি সেটাই বলছি যে যেটা ইস্তিয়াক ভাই মিন করেছে যে একটা ফ্র্যাঞ্চাইজ কথা, এরকম আরো দুই একটা ফ্র্যাঞ্চাইজ আছে যাদের পেমেন্ট ইস্যু নিয়ে কথা হয়েছে, এরকম পেমেন্ট ইস্যু নিয়ে অনেক চিটাং এর যে ফ্র্যাঞ্চাইজ ওনার আছে উনি তো উদ্ধতমূলক কথাবার্তা বলছে, যেটা হচ্ছে সত্যি এটা গ্রহণযোগ্য না ক্রিকেটারদের জন্য পর্যন্ত না। বিং এ ক্রিকেটার নিশ্চয়ই আমি তো ডিপিএলও সেম দেখেছি পেমেন্ট ইস্যু। আমি এখন একটা ব্যাপার চলে যাই, সেটা আপনি যদি মিন করলেন, সেটা হচ্ছে দেখেন যে বিপিএল এ আমরা কি দেখেছি, সেটা হচ্ছে বিপিএল এর প্রথম দুইটা আসর ছিল গেমন স্পোর্টস ম্যানেজমেন্টের হাতে। তারা বিপিএল এ যে টিকিট বিক্রি করেছে সেটা তারা যে ক্রিকেট বোর্ডকে টোটাল সত্ত্ব দিয়েছে তার মধ্যেই সেটা ইনক্লুড ছিল, সুতরাং সেই টিকিট বিক্রির হারটাকে আমরা ধরবো না। কিন্তু পরবর্তী আসর থেকে যেটা করা হলো, তৃতীয় থেকে আপনি সপ্তম এই 5টি আসরের আপনার দেওয়া হয়েছে, আপনার টিকিট সেলিং রাইটস দেওয়া হয়েছে, একটা লিজ দেওয়া হয়েছে। একটা ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টর ছিলেন শেখ সোহেল, সাবেক প্রধানমন্ত্রীর যে চাচাতো ভাই, ওনাকে লিজ দেওয়া হয়েছে, এবং লিজ মানি এত কম ছিল, অনলি 1,40,00,000 টাকা প্রথম বছরে, এরপরে সর্বোচ্চ 1,62,00,000 টাকা পর্যন্ত গেছে আমরা যা হিসাব পেয়েছি। আপনি খেয়াল করে দেখেন, আপনি 1,40,00,000 টাকা, অর্থাৎ আপনি যদি হিসাব করেন একটা ম্যাচের টিকিট, ফাইনাল ম্যাচের, তার থেকেও অনেক কম। তাহলে কি দাঁড়াচ্ছে যে কিভাবে, এবং এই যে লিস্টটা দিয়েছে, এটা লিজের জন্য কি টেন্ডার এন্ড পারচেজ কমিটি কোনো বিডিং করেছে কিনা বলতে পারতেছে না। এখন যে দুদক যেগুলো ইনভেস্টিগেট করতেছে তার মধ্যে প্রত্যেকটা জায়গায় অনিয়ম পাচ্ছে। কিভাবে পাচ্ছে? এই যে ক্রিকেট বোর্ড, এই যে ফারুক ভাই আসার আগে 8টি আসরে মাত্র 15 কোটি টাকার টিকিট বিক্রি করেছে। টিকিট এটা জানতাম না, কিন্তু এটা আসর মিলিয়ে তারা এটা লিখেছে 15 কোটি টাকার টিকিট বিক্রি করেছে, আর একটি আসরে ফারুক ভাই 13,25,00,000 টাকা টিকিট বিক্রি করেছেন। আপনি তাহলে কি বলবেন? প্রত্যেকটা আগের ম্যাচে কি দর্শক ছিল না? অবশ্যই ছিল। কোয়ালিফায়ারে তো আমি কখনো দেখিনি কোয়ালিফায়ার এবং ফাইনালে যে আপনি স্টেডিয়াম প্যাক ছিল না, এই যে মিরপুর স্টেডিয়াম। তাহলে এই হিসাবটা আসবে কেন? কারা এর সাথে জড়িত ছিল? ক্রিকেট বোর্ডের জন্য একটা সিন্ডিকেশন, টিকিট সিন্ডিকেটের জন্য শুধু ও মানে একটা পরিচালনা পরিষদই না, বিপিএল গভর্নিং কাউন্সিলও না, আপনার যে ফাইন্যান্স কমিটিতে চাকরি করে তাদেরও একটা অংশ জড়িত। অদ্ভুত ব্যাপার যে ক্রিকেট বোর্ড এইভাবে যে একটা চক্রের মধ্যে বন্দী ছিল। এখন যদি বলি যে আসলে যে ফারুক আহমেদ আসার পর বা এই কমিটিটা আসার পরে যে আমরা কিছু পজিটিভ ডিসিশনও দেখেছি ক্রিকেটের, সেখানে উনি যেটা দাবি করছেন যে আসলে আমি যেটা ইস্তিয়াক ভাইকে প্রশ্নটা রেখেছিলাম, আমরা প্রতিবেদনও দেখলাম যে ব্যক্তি স্বার্থে অনেকের আঘাত আসছে বলেই তার এগেইনস্ট অনেক কথা উঠছে, এটা কি আপনি একমত কিনা?
এটা আমি দ্বিমত পোষণ করি না। এই কারণে দেখেন, ক্রিকেট বোর্ডে এর আগে যখন যতবার নির্বাচন হয়েছে 98 থেকে যে নির্বাচনের মধ্যে চলে আসছে, তার মধ্যে শুধুমাত্র একবার 2008 সালের নভেম্বরে যে নির্বাচনটা হয়েছে সেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়েছে, এবং সেই নির্বাচনটা ছিল হচ্ছে সেই নির্বাচনে আপনার যারা নির্বাচনে বিজয়ী হয়েছে সেইখানে আপনার আওয়ামী এবং বিএনপি ঘরানা 6-6 ঢাকা এবং মফস্বলে 5-5 ছিল। অদ্ভুত ব্যাপার, ওই বোর্ডটা ছিল হচ্ছে 50-50, যার কারণে ওই বোর্ডের আমলে কোনো কমপ্লেইন কেউ খুঁজে পাচ্ছে না। 2009 থেকে 2012 পর্যন্ত যে বোর্ডটা ছিল ওই বোর্ডে কিন্তু দুর্দান্ত একটা পরিচালনা হয়েছে। কিন্তু আপনি দেখেন আর বাকি যতবার নির্বাচন হয়েছে সব নির্বাচন হয়েছে পলিটিক্যাল আমলে হয়েছে। কিন্তু এইবার কিন্তু নির্বাচন যেটা হবে, হওয়ার কথা, যেটা আপনার সেপ্টেম্বরের 30 তারিখে ক্রিকেট বোর্ড নির্বাচন, মানে ক্রিকেট বোর্ড এই চলমান বোর্ডের পরিচালনা পরিষদের মেয়াদ শেষ, অর্থাৎ আপনাকে সেপ্টেম্বরের মধ্যে ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে হবে, সেপ্টেম্বর নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করতে হবে কি, আপনি এখন সামনে একটা রাজনৈতিক দল, মানে জন আকাঙ্ক্ষার একটা রাজনৈতিক দল তারা ক্ষমতা আসবে বলে তারা ধরে নিচ্ছে, তাদের সমর্থিত যে পরিচালকরা আছেন বা বাইরে আছেন তারা রোজই আপনি সভা সমাবেশ করতেছে, বিভিন্ন কিছু করতেছে, তারা একটা প্যানেল তৈরি করতেছে। এবং সুতরাং আপনি ফারুক ভাই তো রাজনৈতিকভাবে পরিচিত না, উনি বিএনপিও করেন না, আওয়ামী লীগও করেন না, এবং ক্রিকেটের মানুষ। সুতরাং ওনার এই প্রতিবন্ধকতাগুলোর মুখে উনি পড়বেই। এই যে ফারুক ভাই যেটা বলছে যে রীতিমতো বোর্ডের থেকে একটা নানাবিধ চাপ ওনাকে প্রয়োগ করা হচ্ছে, এটা কিন্তু আমি দ্বিমত পোষণ করছি। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে এসে আমি আবারও আলোচনায় ফিরবো। দর্শকের পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। আজকে কথা বলছি আসলে বিসিবির ভেতর এবং বাহিরে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে কথা বলছি। ইশতিয়াক আহমেদ এবং আমার সঙ্গে শামীম চৌধুরী আছেন, আমরা কথা বলছি। একটু ইশতিয়াক আহমেদ আপনার কাছে আসতে চাই যে দুদকের হানা, যেটা নিয়ে আসলে আমরা অফেয়ারের কথা বলছিলাম, যে হঠাৎ দুদক কিন্তু অনেক কিছু চেয়েছে বিসিবির কাছে, সেই পেপারসগুলো কিন্তু দিতে পারছেন এবং অনেক অনিয়ম পাওয়া যাচ্ছে। এটা কি আসলে কখনো ভেবেছিলেন যে বিসিবির মতো জায়গাতে আসলে এই ধরনের অনিয়ম কিংবা দুদকের হানা হতে পারে? ফ্র্যাঙ্কলি স্পিকিং আনডিজায়ারেবল, ইয়েস। কোনো সময় আমরা যারা ভক্ত যতই আমরা ক্রিটিসাইজ করি না কেন, আমরা হয়তো ওই লেভেলে চিন্তা ভাবনা কোনোদিন করব না যে দুর্নীতি এই পর্যায়ে আসবে যে এখানে দুদক এসে হানা দেবে, ইনভলভ হবে। বাট কিছু কিছু ইস্যুস নিশ্চয়ই তাদের নলেজে এসছে, না এসে তারা পারে নাই, এবং এগুলা এখনও তো আমার মনে হয় ইসের পর্যায়ে আছে, ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, কনক্লুসিভ কোনো কিছু হয়নি। তো সেটা যেসব ইস্যুস নিয়ে তারা করছে, আমরা ইনভেস্টিগেট করছে, স্যাড যে আমরা টিকিট আমাদের খরচ এত আমরা দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি খরচ হয়েছে, সো বাকি টাকাটা গেল কোথায়? এটাই আমি মনে করি যে এটা একটা সীমা আছে স্পর্ধার, যে দিস ইজ পাবলিক মানি অ্যান্ড হিয়ার you people are involved to look into the greatest interest of the বাংলাদেশ ক্রিকেট, এবং সেখানে যদি এই পর্যায়ে দুর্নীতি, এটা আমি দুর্নীতি শব্দটা ইয়ে করতেই আমার কাছে খারাপ লাগে, ইউনো দ্যাট বিসিবির এই পিপল আমরা যাদের সাথে উঠা বসা করি তারা যদি এইগুলোর মধ্যে যদি জড়িত হয়, খুব দুঃখজনক। তাহলে কার উপরে আমরা ভরসা করব? নিশ্চয়ই আমাদের হাতে আসলে দুদকের এই যে ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, সেটা একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। বিসিবিতে পরিচালক পদে কাজ করছেন মাত্র 9 জন, কিন্তু তাদের মধ্যে এখন চলছে আস্থার সংকট। এফডিআরে বিসিবির গচ্ছিত অর্থের 238 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে চলছে মতবিরোধ। সে অর্থ অন্য ব্যাংকে সরাতেই যাদের সই ছিল তাদের একজন মাহবুবুল আনাম। তিনি জানান, অডিট হওয়ার পর বিসিবির সভাপতির কথাতেই তারা সেখানে সই করেন। অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে, তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন, তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করে। জানুয়ারিতে পরিচালকদের কমিটির দায়িত্ব বন্টন হয়েছে, তার আগে সব সিদ্ধান্ত নিতেন সভাপতি। যে যার দায়িত্বে ছিল, বাট দায়িত্ব বন্টন হয়নি, যেটা আলটিমেটলি জানুয়ারির শেষের দিকে এসে বন্টন হয়েছে, যেখানে আমাদেরকে আরও অধিকারও কিছু দায়িত্ব দিয়েছেন।
যেখান পর্যন্ত আমাদের বন্টন হয়নি সেখান পর্যন্ত আমাদের মাননীয় প্রেসিডেন্ট সেই কমিটিগুলোর দায়িত্বে প্রাপ্ত ছিলেন। বিসিবি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দায়ী করা হয়েছে কিছু বোর্ড কর্তাকে। এ নিয়েও কথা বলেন তিনি। একটা লাইন এখানে লিখেছে যে কিছু তথ্য বাইরে যাচ্ছে, বোর্ডের মধ্যে কিছু কর্মকর্তা আছে, অন্য পরিচালক ছোট করা হয় কিনা অথবা যারা বোর্ডে। এটা সঠিক না, আমি একটু আগে বললাম যে আমরা আমাদের দায়িত্বে ফিরে যাই, আমরা ক্রিকেট নিয়ে আমরা আমাদের মনোনিবেশ করি, তাতেই আমার মনে হয় ক্রিকেটের উন্নয়ন হবে। মাঠের ক্রিকেটারদের নাজুক পারফরমেন্স, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারে উথাল পাথাল দেশের ক্রিকেট। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় বিসিবির এফডিআর এর অর্থের বিষয়টি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আমি যদি স্বামী চৌধুরী আপনার কাছে আসি, ওই একই বিষয় আসলে এফডিআর সরানো এবং টিকিটের সেলের যে বিষয়টি, দুর্নীতির যে ব্যাপারটা উঠে আসছে সেটাই আবারও দেখলাম। সেই বিষয়ে অনেকখানি আমরা আলোচনা করে ফেলেছি, সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না আবারও। আমি যদি আপনার কাছে একটু আসতে চাই একই প্রশ্ন নিয়ে, যে আসলে দুদক যে ইনভেস্টিগেশন করছে এটা কি আপনার কাছে মানে স্বাভাবিক লাগছে? দেখুন, এর আগেও তো কিন্তু দুদকের ইনভেস্টিগেশন হয়েছে, যখন ইশতিয়াক ভাই ক্রিকেট বোর্ডে ছিল তখন একবার দুদক আসছিল, কিন্তু এসে আপনার ওই যে বিএনপি আমলের যে বোর্ডটা, তাদের সম্পর্কে তেমন কোনো অনিয়ম, আর্থিক অনিয়ম তারা পায়নি আমার যত জানা মতে। আমার এই দীর্ঘ 35 বছর সাংবাদিকতা ক্যারিয়ারে আমি এটাই জানছি। আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে দুদক এবার কিন্তু একেবারে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসছে। আপনি খেয়াল করে দেখবেন দুদকের চিঠিটা যদি দেখেন, যে অভিযোগ কিন্তু তাদের কাছে 27টা, যে 27টা অভিযোগ নিয়ে তারা এখন তদন্ত করছে। এবং আমি যতটা জেনেছি এই অভিযোগগুলো দায়ের করা হয়েছিল অক্টোবরের দিকে, গত বছর অক্টোবরের দিকে। আপনি দুদক কিন্তু বিভিন্ন, আপনি সরকার কিন্তু রাষ্ট্র, আপনি সরাসরি একটা, আপনি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য একটা কমিটি গঠন করে দিয়েছিল, তারা কিন্তু 3 মাসের মধ্যে সরকারের বিভিন্ন সংস্থার দুর্নীতি অনিয়ম সাবমিট করছে দুদকের কাছে। কিন্তু এক্ষেত্রে ক্রিকেট বোর্ডের জন্য কেউ করেনি। ক্রিকেট বোর্ডে মানে অভিযোগের প্রেক্ষিতে যেটা আসছে, আপনি 27টা সুনির্দিষ্ট অভিযোগ, সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো কিন্তু পরিষ্কার যদি আপনি দেখেন কোন কোন খাতে কি অনিয়ম হয়েছে সেখানে উল্লেখ করা আছে। এখন আপনি যদি এই অনিয়মগুলো উদ্ঘাটন করতে যান, আমার কেন মনে হচ্ছে যে আপনার 6 মাসও আপনি উদ্ঘাটন করতে পারবেন না, অভিযোগ এত বেশি এবং প্রতিটা অভিযোগ গুরুতর। আমি একটা অভিযোগটা দিচ্ছি আপনাকে খুব সহজে, যেটা ক্রিকেট বোর্ডের সহযোগিতার মাধ্যমে দুদক এখনই বিচার করতে পারে। সেটা হচ্ছে, আপনি যারা 2014-15 থেকে শুরু করে 2023-24 পর্যন্ত কোয়ালিফাইং খেলে, মানে লোক দেখানো 3rd ডিভিশন কোয়ালিফাইং খেলে যারা কোয়ালিফাইড হয়েছে, তাদের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে পারে দুদক। কারণ হচ্ছে এখানে হচ্ছে 3টা শর্ত ছিল, সেটা হলো 5টা শর্ত ছিল, তার মধ্যে একটা হলো পে অর্ডারে 5 লাখ টাকা জমা দিতে হবে, আপনার প্রত্যেকটা ক্লাবের নিজস্ব স্থায়ী ঠিকানা থাকতে হবে, গঠনতন্ত্র জমা দিতে হবে এবং জমা দিতে হবে, ফটোকপিতে কোনো আপনার কমিটি জমা দেওয়া যাবে না, এবং হচ্ছে আপনার সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন থাকতে হবে। অবশ্য মজার ব্যাপার কি জানেন, একটি মাত্র ওই 5 লাখ টাকা পে অর্ডার এবং আপনি ফটোকপিতে আপনার কমিটি জমা দেওয়া ছাড়া অন্য কোনো কিছু জমা দিতে পারেন ওই ক্লাবগুলো। এবং বলা হয়েছিল যে আপনি ক্লাবের, যেহেতু একবার এই কোয়ালিফাইংয়ে কিন্তু 128টা টিম খেলেছে, আমরা নিউজ দেখেছি, এবং 2012-13 মৌসুমে কিন্তু 52টা টিম খেলেছে, সেইখান থেকে আপনি এক লাফে 5 লাখ টাকা উন্নীত করে করে এবং এই প্রতিবন্ধকতাগুলো তৈরি করে মাত্র 2টা ক্লাবের এন্ট্রি নিয়েছেন, বাকি কোনো ক্লাবের এন্ট্রি নেই। এবং এই 2টা ক্লাব কিন্তু টসের মাধ্যমে কিন্তু চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারণ হয়েছে। অর্থাৎ খেলাহীন এই 9টা মৌসুমে 18টা টিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসছে। এই যে ক্লাবগুলো যাদের জন্মটাই হচ্ছে, প্রতিষ্ঠাই হচ্ছে একেবারে অনিয়মের মধ্য দিয়ে, সেই ক্লাবগুলো কিন্তু আপনি রাখতে কোনোভাবেই পারেন না। এবং দুদক কিন্তু এই প্রথম আর্থিক অনিয়মের বাইরে কিন্তু আরেকটা বড় অনিয়ম হিসাবে এই ক্লাবগুলোকে আনছে। এই ক্লাবগুলোর মালিককে জানেন? এই ক্লাবগুলোর মালিকানা দেখেন, 3টা ক্লাবের প্রেসিডেন্ট সায়ান এফ রহমান, 3টা ক্লাবের আছে সরাসরি সায়ান এফ রহমান, প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি কিন্তু আপনার খালেদ মাহমুদ সুজন, আপনি মল্লিকের ক্লাব আছে, তারপরে হচ্ছে আপনার আকাশ, রতন, মানে যারা হচ্ছে ওই গ্রুপটা, বেস্টেমকো গ্রুপটা, ওদেরই সবকটা ক্লাব, আর বাকি কারো না। বেস্টেমকো অফিসে চাকরি করে, মানে আপনি পিয়ন চাপরাশি পর্যন্ত ক্লাবের মালিক,
কাদেরকে কিভাবে করেছে, এটা করা হয়েছে এই কারণেই জানেন, করা হয়েছে এই কারণেই যে এই ভোটের রাজত্বটা, যে আপনি সামনে ইলেকশন আসবে, ইলেকশন ম্যানিপুলেশন করবেন। এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই 14টা ক্লাবের কমিটির জন্য নাম আবার নতুন করে জমা দিয়েছে, কারা জমা দিয়েছে, এবং ওই ক্লাবগুলোর মালিকানা এখন ট্রান্সফার হয়ে কাদের হাতে আসছে, এই তারাই এখন বড় বড় কথাগুলো বলে বেড়াচ্ছে। আপনি দেখেন, কারণ তারা জানে এই 14টা ক্লাবের ভোটটা পাইলেই আপনি ফারুক ভাইকে কুপঘাত করা যাবে নির্বাচনে। এইভাবে তারা শর্ট আউট করেছে ঢাকার ক্লাবের। এবং ঢাকা ক্লাবের যে 12টা পরিচালক পদটা নির্ধারিত হবে না, এই 12টা পরিচালক পদ নির্ধারণে এই 14টা ভোট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে দুদকের আসলে এখনই হস্তক্ষেপ করে এই জায়গাটা আপনি প্রপার একটা জাস্টিফিকেশন দেওয়া উচিত তাদের। ও মাই গড, আসলে আমার এত কিছু জানা ছিল না, আমি জানি না ভাইয়া আপনার, আমি আসলে ভাইয়ের কাছ থেকে, শামীম চৌধুরী ওনার কাছ থেকেই অনেক তথ্য পেলাম। আমি শিওর দর্শকরা অনেক কিছু জানতে পেরেছেন। এ বিষয়ে আরো আলোচনা করবো, একটা বিরতিতে যেতেই হচ্ছে। দর্শক আবারও যাচ্ছে বিরতিতে, আলোচনা কিন্তু জমে উঠেছে, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত। গেম অনে কথা বলছি আজকে ক্রিকেট নিয়ে। আমার সঙ্গে আছে ইশতিয়াক আহমেদ এবং আমার সঙ্গে আছেন শামীম চৌধুরী। একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাই, একটু মাঠে ফিরতে চাই। এতক্ষণ মাঠের বাইরের অনেক ব্যাপার নিয়ে কথা বললাম, মাঠের ক্রিকেটটা ঠিকঠাক চলছে তো? জিম্বাবুয়ে সিরিজের কথা বলছি। খুব একটা না, আমার জিম্বাবুয়ে সিরিজ আমাদের জেতা উচিত ছিল, বাট আমরা হেরেছি একটা জিম্বাবুয়ের বিরুদ্ধে। হারার মধ্যে কিন্তু কোনো ওরকম ডিসগ্রেসফুল কোনো কিছু না, লজ্জার কিছু নাই। বাট আমরা বারে বারে সেম মিস্টেকস করছি, এবং মিস্টেকসগুলো আমার মনে হয় যে দ্য থিঙ্ক ট্যাঙ্কস আর নট বিং এবল টু আইডেন্টিফাই ওয়ার দ্য মিস্টেকস আর। ভালো বোলিং করেছে মুজারাবানি, এনগারাবা, ওই ধরনের উইকেটে technically we were not good enough, so we lost to a better side that day. হ্যাঁ, এবং পরে আমরা নিজেরা উইকেট বানিয়েছি, that suits us. আমাদের যদি উইকেট নিয়ে যদি করতেই হতো, আমার মনে হয় সেম উইকেটটাই করা উচিত চিটাগংয়ে, সেম। আমরা যদি ওই ধরনের উইকেট না খেলে, হ্যাঁ, আমার শুধু, বাট প্রত্যেকটা দেশ নিজের অ্যাডভান্টেজে উইকেট বানায়, যেখানে বাংলাদেশ বানিয়েছে আমি সেখানে কোনো দোষ দেখি না। বাট আই থিঙ্ক we should have won this series. এবং ফার্স্ট ম্যাচটা আমরা পেস বোলিং রিলায়েন্ট একটা টিম ছিলাম, সেখানে আমাদেরই বোলারদেরকে একটু হিমশিম খাওয়ার কথা ছিল ওদের, সেটা না হয় বিপরীতটা হয়েছে। আমরা নিজের পায়ে নিজে কোরআন মেরেছি, এই ধরনের একটা মনে হলো। বাট আই থিঙ্ক হারার মধ্যে আমি কোনো ইয়ে দেখছি না, আমরা একটু বেশি এক্সাজারেট করি, কিন্তু বেশি ঝাঁপায় পড়ি প্লেয়ারদের উপরে। আমার মনে হয় সেটা নট অলওয়েজ রাইট। আই এম নট ইন ফেভার অফ দ্যাট। ইশতিয়াক আহমেদের কথার সঙ্গে কিন্তু শান্তর কথার একটু মিল পাওয়া যায়। শান্ত কিন্তু বলেছে যে হ্যাঁ, রেগুলার যেভাবে আমরা ম্যাচ হারি খারাপ লাগে সেরকম লাগছে, খুব বেশি যে জিম্বাবুয়ের এগেইনস্টে খারাপ লাগছে এমন কোনো বিষয় না। ডু ইউ এগ্রি যে আসলে এই পর্যায়ে এসে বাংলাদেশ ক্রিকেটে এখন যেখানে, এবং জিম্বাবুয়ে ক্রিকেট এখন যেখানে আছে, সেখানে খুব বেশি খারাপ লাগার বিষয়ই নেই? দেখুন, আমি একটা অন্য ব্যাপারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি ম্যাচের অ্যানালাইসিস নিয়ে অনেক ভালো বলতে পারবে ইশতিয়াক ভাই। উনি শুধু ক্রিকেটই খেলেন না, উনি ভালো ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্টেটর। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি 2017 সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রবর্তনের পরে আপনারা আইসিসি 9টা টিমকে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অ্যালাউ করেছে, সেই 9টা টিমের মধ্যে কিন্তু জিম্বাবুয়ে নাই। অর্থাৎ আপনি যখন এফটিপি করবেন, এফটিপিতে জিম্বাবুয়ের সাথে খেলা ম্যান্ডেটরি, ওদের সাথে খেললে পয়েন্ট যোগ বিয়োগ কোনো কিছুই হবে না। তাহলে আমি কেন তাদেরকে হসপিটালে দিব? আপনি জানেন যে ওদেরকে, আমি বলি আপনাকে, হ্যাঁ এটা বলা হচ্ছে, কিন্তু ওদেরকে এনে আমার একে কম হলো 10-11 কোটি টাকা আমার খরচ হচ্ছে। এবং দেখেন যে এবার টি স্পোর্টস কিন্তু ওদের খেলাটা কিন্তু এই সিরিজে দেখাইতে পারে না, কারণ এটা মার্কেট ফিজিবিলিটি অনেক কম, যে মার্কেটের আপনার বিপণন মূল্য অনেক কম, যার কারণে পারে নাই। তাহলে আমি কেন জিম্বাবুয়েকে আতিথ্য দেবো? জিম্বাবুয়েকে তো আমি যত দেখেছি যে এই চলমান যে এফটিভির যে 4 বছর যে মেয়াদ আছে, এই চক্রে জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলছে শুধুমাত্র বাংলাদেশ ছাড়া নিউজিল্যান্ড, যেটা হচ্ছে আপনি উপরের দলগুলোর মধ্যে, আর হচ্ছে সাউথ আফ্রিকা, যেহেতু তাদের হচ্ছে নেইবার কান্ট্রি, এই 2টা দেশ। তাহলে আমি তাদেরকে এড়াই চললে ভালো হতো আমাকে। কারণ আপনি দেখেন, আপনি সিলেটে শুরু করলেন, এটা কিন্তু 2018 সালে সিলেটের অভিষেক টেস্টে কিন্তু জিম্বাবুয়ের কাছে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশ হেরে গেছে। সেই সিলেট দিয়ে আপনি শুরু করেছেন, এবং তার কীভাবে শুরু করলেন? আপনার যখন ক্রিকেটাররা সবাই সাদা বলে ক্রিকেট খেলা অভ্যস্ত, অর্থাৎ আপনি ট্রান্সফরমেশনটা কি, লিগে খেলছেন হচ্ছে 50 ওভারের ম্যাচ সাদা বলে রঙিন জার্সিতে, আপনি লিগ খেলে আপনি উইদাউট প্র্যাকটিস চলে গেলেন টেস্ট খেলতে, আপনি লাল বলে হোয়াইট ড্রেসে, আপনার সাইড স্কিনটা হোয়াইট, সব কিছু মানে আবহাওয়া চেঞ্জ। তাহলে আপনি কি করে অ্যাডজাস্ট করবেন? এখানের জন্য অ্যাডজাস্টের জন্য আপনার একটা প্রিপারেশনের দরকার ছিল।
এইটাই উচিত, যেটা বলছে থিঙ্ক ট্যাঙ্করা আগের থেকে প্ল্যান করবে। যদি আমি টেস্ট সিরিজ খেলি তার আগে আমরা কি খেলবো, নিশ্চয়ই টেস্টের প্র্যাকটিসটা করবো, ফোর ডে ক্রিকেট খেলবো বা নিজেদের মধ্যে লঙ্গার ভার্সন প্র্যাকটিস করে তারপর অবতীর্ণ হব। এই জায়গাটাকে ক্রিকেট বোর্ড করতে পারছে কিনা, যার জন্য আজকে আমাদের এই পরিণতি। জিম্বাবুয়ের কাছে হারলে সত্যি এটা খারাপ লাগবে। বলা হচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট সহযোগিতা করছে। হ্যাঁ, এই সহযোগিতা করতে যে ওদেরকে আমরা ওদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিচ্ছি, আমাদের আত্মবিশ্বাস কিন্তু ঘাটতি হচ্ছে সেখানে। এই জায়গাটা আসলে ক্রিকেট বোর্ডের বোঝা উচিত। নিউজ পেলাম একদম ছোট্ট করে বলি যে ভারত কিন্তু বাংলাদেশে খেলতে আসতে কিন্তু অপারগতা জানিয়েছে। তারা কিন্তু বলেছে যে ডিউ টু সিকিউরিটি ইস্যু তারা কিন্তু বাংলাদেশে খেলতে আসতে চাচ্ছে না, ঠিক যেমনটি পাকিস্তানের ক্ষেত্রে বলেছে। ছোট্ট করে একটু জানতে চাই ওই বিষয়ে। ওয়েল, আমি জানি না এখানে সিকিউরিটি ইস্যুটা কি হবে। ভারত বলেছে, ভারত সেটা হচ্ছে এটা আমার বোধগম্য না, এখনো আমার নলেজে আসে নাই। আমার মনে হয় যে এটা আরেকটু ইয়ে হলে জানতে পারবো, কারণ ভারত এই মুহূর্তে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সেটা না হলে কোনো সিকিউরিটি কোনো ইস্যু আছে বলে আমি বলতে পারছি না। এইখানে দুটো ইস্যু হতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনি এখন কাশ্মীরে কিন্তু একটা অস্থিরতা চলছে, ভারত পাকিস্তান এখন একটা যুদ্ধাঙ্গী অবস্থায় চলতেছে এখন, এইটা একটা ইস্যু হতে পারে। একটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক্যালি ভারতের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের রিলেশনটা এখন আগের মতো অবস্থায় নাই, একটু আপনার ঘাটতি দেখা যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে। এই দুটো কারণে হয়তো এটা হতে পারে। আসলে একদমই হাতে সময় নেই, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা যেটা শুরু করেছিলাম ওভাবে একটু শেষ করতে চাই। আসলে কিন্তু মাঠের ক্রিকেটটা ঠিকঠাক নেই, মাঠের বাইরে কিন্তু সবকিছুই ঠিকঠাক চলছে, অনেক আলোচনা সমালোচনা চলছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। আগামী শুক্রবার ঠিক একই সময় চলে আসবো গেম অনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।